পুতুল। সম্ভিতকর নিজের পরিবারকে নিয়ে এলেন একটা পুরাতন বাড়িতে। স্ত্রী অর্পিতা ও মেয়ে রঞ্জনাকে নিয়ে বহরমপুরের এই বাড়িতে এসে হাজির হলেন সম্ভিত। সম্ভিতের বন্ধু রাহুল বিশ্বাস বর্তমানে এক বিরাট শিল্পপতি। ওরই আদিবাড়ি এইটা। কলকাতায় থাকে বলে আসা হয় না এখানে। সম্ভিতের ট্রান্সফারের চাকরি ও বহরমপুরে ট্রান্সফার হতেই এক কথাতে রাহুল বাড়ির চাবি দিতে রাজি হয়ে গেছিল। রাহুলের স্ত্রী প্রথমে হ্যাঁ করলেও সম্ভিত যেদিন চাবি নিতে আসে সেদিন থেকে আপত্তি দেখাতে শুরু করে। শোনো, এই বাড়ির চাবি কাউকে দিও না। তুমি নেহার কথা ভুলে গেলে এর মধ্যে? কি বলছো অমৃতা? সে তো নেহা একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। মানছি ও আর বেঁচে নেই, কিন্তু ওই ঘটনার জন্য ওর কিছু হয়নি। ও স্পষ্ট লাং ক্যান্সারে মারা গেছিল। ওই অগ্নিকাণ্ডে বেশি চোটও পায়নিও। কিন্তু সম্ভিত কখন এলে? এই তো বৌদি। তা কি বলছিলেন ওই বাড়িতে দুর্ঘটনা নিয়ে? ও কিছু না রে, বলবে একদিন টেক্সটে। এমন কিছু নয়, তুই চাবি নে। সন্দেহ লাগলেও সেদিন আর কিছু বলেনি সম্বিত, কিন্তু বাড়ি উপস্থিত হওয়ার পর থেকেই ওই বাড়িতে অদ্ভুত ব্যাপার হতে শুরু করলো। সেদিন বাথরুমে রাতে হাত পা ধুয়ে বেরোনোর পর একটা পুতুল বাথরুমের সামনে পড়ে থাকতে দেখে চমকে গেল সম্বিত। তার মেয়ে তো পুতুল খেলার বয়সী নয়, যথেষ্ট বড় সে। পুতুলটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে লম্বা বিনুনিওয়ালা মাথা ঝট করে ঘুরে ফেলল, সাথে কি বিকট কর্ণবিদীর্ণ করা হাসি। সম্ভিত, সম্ভিত! ভয়ে সম্ভিত দৌড়তে দৌড়তে ঘরে ফিরে এলো। মামুনি, মামুনি, তুই পুতুল কবে কিনলি? কি বলছো পাপি? আমি পুতুল কেন নেব? আমি ক্লাস 8-এ পড়ি। পুতুল খেলার বয়স আছে নাকি? তবে বাথরুমের সামনে ওটা কি? কই দেখছি, চলো। আয় তো দেখ। এ কি, কোথায় গেল? রঞ্জনা কি ভাবলো কে জানে, কিন্তু রাতের বেলাও কিছু কম ঘাবড়ে গেল না। সবে ল্যাম্প নিভিয়ে শুতে যাবে, অমনি একটা মেয়ে পুতুল ঘাড় ঘুরিয়ে তার দিকে চাইলো, ওর সাথে সেই বিভৎস হাসি। আহ বাপি মা, এটা এটা কি? কি হলো মা? অর্পিতা যতক্ষণে ঘুম ভেঙে চাইলো, রঞ্জনার পাশে কিচ্ছু দেখতে পেল না। শুয়ে পড়ো মা, কেউ সস্তার মজা করছে আমাদের সাথে। একটু সজাগ থাকলে ধরতে পারবো। পরদিন সন্ধ্যাবেলা কফি খেতে খেতে জানলার পাশে দাঁড়িয়ে অর্পিতা। এবার তার পালা। স্বামী অফিসে, মেয়ে পড়তে গেছে। পুতুলটা এবার তারও চোখে পড়ল। এক লাফ দিয়ে পুতুলটা ওর কাঁধে উঠতেই গলায় প্রচণ্ড চাপ অনুভব করলো অর্পিতা। কিন্তু ওই বিপদেও সে বুঝলো চাপটা আসছে পেছন থেকে, কিন্তু পুতুলটা সামনে ঝুলে। গায়ের জোরে পেছনে হাত বুঝে সেটা টেনে সামনে ফেলতেই চমকে গেল অর্পিতা। অমৃতা, তুমি? আর চিনেই গেছো যখন, তখন শান্তিতে মরো, বলে একটা ভোজালি বের করে অমৃতা এগিয়ে গেল অর্পিতার দিকে। এ কি করছো? বলে হাতটা শক্ত করে ভোজালিটা ফেলে দিল অর্পিতা। তোমাকে মারার পর তোমার স্বামী আর মেয়েকে মারা কিছু কষ্ট ছিল না, কিন্তু এই হিংসার কি কারণ? নেহাকে মনে পড়ে অর্পিতা? নেহা? কে নেহা? তুমি কি আমাদের কলেজ বন্ধু নেহার কথা? হ্যাঁ রে শয়তানি, হ্যাঁ। বোনের চেয়েও প্রিয় আমার বন্ধু নেহা এখানে পড়তে এসেছিল, ছিল এই বাড়িতে। তুই আর তোর এখনকার স্বামী মিলে ষড়যন্ত্র করে পুড়িয়ে মারতে চেয়েছিলি ওকে। ও বেঁচে গেলেও ওর ফুসফুসের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। তোদের জন্যই ও আজ নেই। ততক্ষণে সম্বিত আর মেয়ে রঞ্জনা এসে হাজির। পুরো ঘটনা শুনে সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সেদিনও এরকম এক সন্ধ্যা। নেহার ওপর চড়াও হয়েছে দুজন। দোষ নেহার সাথে শারীরিক সম্বন্ধ স্থাপন করেছে সম্বিত। দোষ সম্বিতের নয়, নেহার, কারণ সে গরিবের মেয়ে, আর অর্পিতার সাথে সম্বিতের বিয়ে ঠিক। তাই পিছমোড়া করে বেঁধে রান্নাঘরে সিলিন্ডার ওপেন করে আগুন জ্বেলে দেয় ওরা। কি ভাগ্যে একটা জানলার গরাদ ভাঙা ছিল। ফাঁক দেওয়া জানলা দিয়ে বেরোনোর পূর্বে কাপড়ের শেষ ভাগে আগুন লেগে গেছিল, কিন্তু সেদিনও পালিয়ে বেঁচেছিল। কিন্তু বেশ 1 বছরের মধ্যেই ওর কর্কট রোগ ধরা পড়ে, আর কদিনের মধ্যেই হাত জোর করে ক্ষমা চাওয়ার হিম্মত নেই সম্বিতের আর অর্পিতার। অমৃতা বৌদি, একটা প্রায়শ্চিত্ত আমরা পরে করেছিলাম। যখন খবর পাই নেহা একটা শিশুকন্যার জন্ম দিয়েছে, আমি গিয়ে ওই সন্তান নিয়ে আসি। এই রঞ্জনা আসলে নেহারই মেয়ে। রঞ্জনা কিছু বুঝতে পারার আগেই অমৃতা তাকে বুকে তুলে নিয়ে আদর করতে লাগলো।